আপনারা জানেন বাংলাদেশে একটা মৌসুম চলছে, জুলাই সিডিআই। এখন এই জুলাই সিডিআই শুনে শয়তানের গায়ে যেভাবে আগুন লাগে, আজকে ৭১-এর ঘাতক রাজাকার আল বদর, আল শামস, জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ এবং শান্তি বাহিনীর সন্তানরা এবং তাদের আদর্শিক সন্তানরা এখন সিডিআই জ্বরে ভুগছে। বাংলাদেশের একজন প্রসিদ্ধ বিখ্যাত একজন অভিনেত্রী এবং বাংলাদেশের বিখ্যাত এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপন্যাসিকদের একজন হুমায়ুন আহমেদের স্ত্রী, তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী। সমস্যা কি? আপনারা যারা জুলাই সিডিআই এর উত্তরাধিকারী তারা তো সাইর বিয়েতে বিশ্বাস করেন। হুমায়ুন আহমেদ তো একসাথে সাইর বিয়ে রাখেনি, সর্বোচ্চ দুটি, আর তাও তিনি প্রথম স্ত্রীকে আইনসম্মতভাবে তালাক দিয়েছিলেন এবং তিনি পরবর্তীতে বিয়েও করেছিলেন। সুতরাং শাওনের সাথে এই বিয়ে হওয়া নিয়ে তাদের তো কোনো মাথা ব্যথা থাকার কথা না, কারণ ইসলামের ইতিহাস ঘেঁটে দেখেন হুমায়ুন আহমেদের সাথে হুমায়ুন আহমেদের স্ত্রীর বয়সের পার্থক্য যত, আপনাদের যে আদর্শিক যেসব মানুষরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে তাদের বউয়ের সাথে তাদের কিন্তু তফাৎটা আরো কম। সুতরাং ওটা নিয়ে মানুষ কোনো আপনাদের কথায় ওই জুলাই সিডিআই এর মতো এই সিডিআই। এখন খেয়াল করে দেখেন বাংলাদেশে যে জুলাই সিডিআই চলছে, জুলাই সিডিআই কেন চলছে? একটা সমাজ ব্যবস্থায় যদি মানুষ যদি কোনো একটা সিস্টেমকে অ্যাকসেপ্ট করে, মানুষ কিন্তু তার বিরুদ্ধে গালিগালাজ করে না। 1971 সাল থেকে 53 বছর আপনি কি শুনেছেন মুক্তিযুদ্ধকে কেউ গালি দিলেও চুরি করে গালি দিতে হয়েছে? চুরি করে। রাজাকার আল বদর, আল শামস, যারা 1971 সালে বাংলার নারীদেরকে দর্শন করেছে, বাংলার শিশুদেরকে পদপিষ্ট করেছে, বাংলার 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 1 কোটি মানুষকে দেশান্তরিত করেছে, সেই রাজাকার আল বদরদের সন্তানরা আজ বাংলাদেশে জুলাই বিপ্লব নামে একটি সাম্প্রদায়িক একটি জঙ্গি হত্যাকাণ্ডের মাধ্যমে একটি প্রতিষ্ঠিত একটি সরকারকে, একটি বিধি ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই ধ্বংস করতে গিয়ে বাংলাদেশটি ধ্বংস হয়ে গেছে। পৃথিবীতে আপনি যদি আজকে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের এখন যে ব্যান্ডিং, সেই ব্যান্ডিংটা হচ্ছে বাংলাদেশ মৌলবাদের উত্থান ঘটেছে। বাংলাদেশে আইএস জঙ্গিরা পৃথিবীর যেখানে যেখানে ছিল পাকিস্তান হয়ে সেটি এখনো বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। বাংলাদেশে হামাসের শাখা খুলেছে, বাংলাদেশে আল কায়দা জঙ্গিদের নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাস্তায় রাস্তায় লা ইলাহার পতাকা, সাদা পতাকা এবং কালো পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনারা বোঝেন যে এই বাংলাদেশকে আমরা একটি অসাম্প্রদায়িক চেতনার একটি বাংলাদেশ, হাজার হাজার বছর থেকে এখানে বৌদ্ধ, এখানে জৈন, এখানে শিখ, এখানে হিন্দু এবং সর্বশেষ মুসলিম ধর্ম রাজত্ব করেছে এবং করছে। আপনারা খেয়াল করে দেখেন কথায় কথায় ভারত বিরোধিতা কার মুখে? ওই রাজাকার ৭১-এর ঘাতক দালাল আল বদরদের মুখে। অথচ দেখেন ভারত হচ্ছে একটি মুসলিম রাষ্ট্র। কত বড় মুসলিম রাষ্ট্র, যেই দেশে পৃথিবীর সবচাইতে বেশি মুসলমান, প্রায় 30 কোটি মুসলমান বসবাস করে। তার মানে ভারতে হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, জৈন থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, কিন্তু নিদেন পক্ষে 30 কোটি মুসলমানও কিন্তু বসবাস করে। আপনি প্রতিদিন বলছেন যে ভারতে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, দাঙ্গা হচ্ছে, মুসলমানদের গরু জবাই করতে দিচ্ছে না, হত্যা নির্যাতন হচ্ছে, মুসলমানেরা নিপীড়িত হচ্ছে, আপনি বলছেন, কিন্তু পরিসংখ্যান বিশ্ব সভ্যতা কিন্তু তা বলে না। কেন বলে না? আপনি খেয়াল করে দেখেন 1971 সালে মানে স্বাধীনতার পরেও বাংলাদেশে 19% হিন্দু ছিল, সেটা কমতে কমতে এখন 9% এসছে। আর বাকি 10%কে এই মোল্লা, এই রাজাকার, আল বদর, আল শামসদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নিষ্পেষণের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করেছে। এবং আরও যে 9% বা 10% সংখ্যালঘু মানুষ আমাদের দেশে রয়েছে তারা তাদেরকেও বিতাড়িত করতে চায়, কিন্তু আমাদের ৭১-এর চেতনা সেটা ছিল না। তাই তো এই ৭১-পন্থীরা এখন জুলাই সিডিআই দিয়ে শুরু করেছে। খেয়াল করে দেখেন আমি যে কথাটি বলছিলাম যে 53 বছরে কোনো মানুষের বুকের পাটা হয়নি 1971-কে
কটাক্ষ করে মেইন স্ট্রিমের কোনো ব্যক্তি কথা বলেছেন। যত কিছুই বলেন, এই যে যে শুয়োরগুলা মানুষ হত্যা করেছে এই স্নাইপার দিয়ে, আপনি জানেন নীলুফার চৌধুরী মণি বা নীলুফার ইয়াসমিন মণি বিএনপির একজন সাংসদ, তিনি বলেছেন যে তিনি দুইজনকে খাইয়েছিলেন ওই যখন জুলাই আন্দোলন চলে। তারা বলল আমাদের চোখের সামনে চুরি করে করে স্নাইপার দিয়ে হত্যা করছে, এরা কারা? এবং তার যে দৃষ্টিভঙ্গি, তার যে কথা, এটা দ্বারা তিনি ইজিলি বুঝিয়েছেন যে গুপ্তরা। গুপ্ত কারা আমরা জানি, এই গুপ্তরাই হচ্ছে ছাত্র শিবিরের গুপ্তরা। আপনি খেয়াল করে দেখেন, ইসলামের সবচাইতে মানে আমাদের তো জীবনে অনেক বিষয়কে ইসলাম গুরু হিসেবে বলেছে এটা করো না, এটা করো না, এরকম অনেক বিষয় আছে। কিন্তু একটা বিষয় সম্পর্কে কোরআন শরীফে হুমায়জা নামে একটা সূরা আছে, অর্থাৎ কারো গীবত করা, কারো পরনিন্দা করা যারা করবে তাদের জন্য অনন্তকালের জাহান্নামের ডিক্লারেশনটা কোরআন শরীফে সরাসরি দিছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ রাখে না, যাকাত দেয় না, এইরকম মানুষের শাস্তি হবে, এটা বিভিন্ন হাদিসে কোরআনে বলা আছে। কিন্তু এদের জন্য সরাসরি একটি সূরা কিন্তু নাজিল করেনি। কিন্তু এই বট বাহিনী যারা, তাদের যে চরিত্র, এটা আল্লাহ পাক জানতেন আগে থেকেই যে এই বট বাহিনীরা ধর্মের নাম নিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। আসলে এরা হবে কি, বলৎকার করবে, মানুষকে ধর্ষণ করবে, তারা মিথ্যা বলবে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে, নিজেকে লুকিয়ে প্রতারণা করবে। আপনারা তাদের সাথে মিলিয়ে দেখেন, হুমাজার সূরাতে আল্লাহ পাক যাদের কথা বলেছে যে পরনিন্দা করলে এবং গীবত করলে যে আজীবনের জন্য যে জাহান্নাম, যে বর্ণনাটি আছে, সেটার সাথে কিন্তু এই বট বাহিনী জামাত শিবিরের কর্মীদের কিন্তু হুবহু মিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চিটাগং, রাজশাহী বা খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ভিতরে ঢুকে লুঙ্গির তলে থেকে রাজনীতি করেছে এবং একটা সময়ে নিজেদেরকে দরবেশ বলিয়া, ইসলামের ধারক এবং বাহক বলিয়া প্রচার করার জন্য এখন এই জুলাই সিডিআই শুরু হয়েছে। তার মানে কি, বাংলাদেশের মানুষ জুলাই আন্দোলনকে অ্যাকসেপ্ট করেনি। কেন করেনি? কারণ জুলাই বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত সিস্টেমকে ধ্বংস করেছে, জুলাই সভ্য মানুষকে অসভ্য করেছে, জুলাই এই গুপ্তরা অসংখ্য মানুষকে স্নাইপার দিয়ে হত্যা করেছে, এই জুলাই আমেরিকার কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে, এই জুলাই বাংলাদেশের ভৌগোলিক সীমাকে বিনষ্ট করেছে, এই জুলাই ডক্টর ইউনূসের মতো একজন বাটপার, আসিফ নজরুলের মতো বাটপার, এবং আরেকটা কি জানি বাটপার ছিল, ওই বাটপারের নামও মনে আসে না, এই সিনেমা বানাতো, তো মোস্তফা সরোয়ার ফারুকির মতো বাটপার, এই বাটপার প্রোডাকশন করে পুরা দেশটাকে একটা মবের রাজত্ব করেছে। আমরা ছোটবেলা থেকে মগের মুল্লুক শুনতাম, এই ইউনূসের যুগে এসে সেটা মবের মুল্লুক হয়েছে। এই মবের মুল্লুকে যারা তৈরি করেছে তারাই হচ্ছে জুলাই সিডিআই। তাদেরকে এই মানুষ বলছে জুলাই সিডিআই। আমাদের অর্থনীতি অর্ধেক নামিয়ে ফেলেছে, আমাদের মানুষের কর্মসংস্থান নেই, মানুষের পেটে ভাত নেই, অন্ন বস্ত্র বাসস্থানের যে চিকিৎসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, অসংখ্য মানুষ ববগুরের মতো রাস্তায় ঘুরছে। এইরকম একটা অবস্থা যারা সৃষ্টি করেছে তারাই হচ্ছে জুলাইয়ে এই আন্দোলনকারী, তারাই হচ্ছে জুলাই সন্ত্রাসী, তারাই হচ্ছে ৭১ বিরোধী, তারাই হচ্ছে প্রগতিশীলতা বিরোধী এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের শত্রু, মানবতার শত্রু। এদেরকে আপনারা আজকে না হয় কাল, না হয় পরশু দেখবেন যে এরা বিচারের আওতায় এসছে। এখনো তো 2 বছর যায় নাই ভাই, ইউনূসের পর যে তারেক জিয়ার সরকার, তারা তো সবে মাত্র হাঁটতে শুরু করেছে। এই দেখবেন তাদের ভিতর থেকেই বড় বড় করে ব্যানার হবে জুলাই সিডিআই। বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে আরো একটু ভালোভাবে শুনেন। এই বাংলার জমিনে ৭১-এর পতাকায় উড়বে, এই বাংলার জমিনে ৭১-এর আইনে চলবে, এই বাংলার জমিনে যাদেরকে মানুষ ভালোবাসবে, সম্মান করবে, ইতিহাস যাদেরকে ধারণ করবে তাদেরকে বলবে ৭১-এর যোদ্ধা বলবে। ওই ২১ জুলাই যোদ্ধা কেউ বলবে না। ২৪ জুলাইয়ে যারা ছিল তারা যোদ্ধা নয়, তারা সন্ত্রাসী, তারা খুনি, তারা দেশদ্রোহী এবং তারা মৌলবাদী, বিশ্ব জঙ্গিবাদের যে হোতা আইএস, বোকো হারাম, আল শাবাব এবং আল কায়দার মতো
তালেবানের মতো যত জঙ্গি গোষ্ঠী আছে সেই জঙ্গি গোষ্ঠী নেটওয়ার্কেরই একটা যৌথ প্রোডাকশন। আমরা এই জুলাইকে কবর দেওয়ার জন্য কবর খুলে রেখেছি, অপেক্ষা করুন। সেটাকে দাফন কাফন করার মানুষ এই জমিনেই উত্থিত হবে এবং আপনারা দেখবেন। আমার জন্য খুব দুঃখজনক যে তার মতো একটা মতলববাজ, একটা বদমাইশ টাইপের লোক, তাকে নিয়ে আলোচনা করতে হচ্ছে। কিছু করার নাই, জাতিকে তো জানাতে হবে। এখন একটা মানুষ অযোগ্য হতে পারে, একটা মানুষ একটা বিশেষ বিষয়ে অযোগ্য হতে পারে, অযোগ্য লেখক, অযোগ্য ইতিহাসবিদ্যা হতে পারে। সেটা তার অযোগ্যতা, তার জানা বোঝার খামতির কারণে, জানা বোঝার ঘাটতির কারণে। কিন্তু যে লোকটা হচ্ছে জ্ঞান পাপী, জানে জেনে বুঝে যে লোকটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে, এই লোকটাকে নিয়ে আসলে কোনো কথা বলার কিছু নেই। এই লোকটাকে স্রেফ দুটো কাজ করা যেতে পারে। এক হচ্ছে তার মুখটা বন্ধ করে রাখা, মুখ বন্ধ করার ব্যবস্থা করা। দুই হচ্ছে যে তাকে সরাসরি চার্জ করা যে আপনাকে এই অধিকারটা কে দিচ্ছে। আমি এই লোকটাকে ব্যক্তিগতভাবে চিনি না, আমার সাথে কোনদিন পরিচয় নেই, কিন্তু লেখালেখি করার সুবাদে তার লেখা অনেক আগে থেকে আমি পড়ি, আমার কাছে জানা আছে তার ধরন সম্পর্কে। ঘটনা হলো যে বাংলাদেশে যদি এরকম কোনো প্রতিষ্ঠান থাকে যে প্রতিষ্ঠানটি এই ধরনের বিতর্কিত হাফ স্টুপিড বা শিকি শয়তান বা আধা ক্রিমিনাল এদেরকে এক জায়গায় করে জায়গা দেয় এবং পেট্রোনাইজ করে, যদি এরকম কোনো বড় প্রতিষ্ঠান থাকে বাংলাদেশে, তাহলে তো এদেরকে আপনি গালিগালাজ করে কোনো লাভ নেই। কারণ সেই প্রতিষ্ঠান থেকে তারা নিয়মিত মাসোহারা পায়, তারা সেখান থেকে আশকারা পায়, তারা সেখান থেকে শক্তি সঞ্চয় করে। তো এই গ্রুপের ভিতর থেকে আমি একটা এক্সাম্পল দেই শুধু, এই গ্রুপেরই একজন, এই যে প্রতিষ্ঠানটির কথা আমরা বলছি, আপনি জানেন যে কোন প্রতিষ্ঠানটির কথা বলছি। সেই প্রতিষ্ঠান যে লেখকদেরকে পোষে আপনার বৃত্তের মতো, চাকরের মতো, তো সেই লেখকদেরই একজন বছর কয়েক আগে একটি বই লিখেছিলেন মিয়ানমার নিয়ে। তিনি নিজেকে দাবি করেন যে দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষজ্ঞ, ভূ রাজনীতির দক্ষিণ পূর্ব এশিয়া ভূ রাজনীতির বিশেষজ্ঞ। তো ভালো কথা, উনি লিখেছেন সেখানে যে মিয়ানমারের কমিউনিস্টরা এক সময় রক্তপান করত, বুর্জোয়াদেরকে মেরে রক্তপান করতো, সেই রক্ত দিয়ে তারা হোলি খেলতো, রক্ত দিয়ে তারা ইলিমিনাতি বানাতো, এই ধরনের টুকটাক মন্ত্রতন্ত্র যেগুলো বানায় আর কি, সেগুলাই যেমন ওই যে আপনার ঘানার যে আপনার যে গুনিন বা সাধক ভবিষ্যৎবাণী করেছিল যে আর্জেন্টিনা 3-2 গোলে হেরে যাবে, হেরে বিদায় নেবে। তো এই ধরনের তান্ত্রিক সাধক ফাধক যেগুলো আছে না, এগুলোকে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক আর্ট চর্চা করে। তো ওই ভদ্রলোক ওই ব্ল্যাক আর্ট চর্চার মতন করে বলে দিল মিয়ানমারে কমিউনিস্টরা এই করেছে। কোনো রেফারেন্স নাই, কোন জায়গার রেফারেন্স, কোন বই থেকে পাইছেন উনি কোন লিঙ্ক থেকে পেলেন, কে সূত্রটা দিল, কোনো কিছু রেফারেন্স নেই। ওই মন গড়া ছেড়ে দিলেন। মানুষ তো বাবা করা শুরু করলো, আরে বাবা কত বিশাল ব্যাপার, যা ওনার জানাশোনা সাউথ ইস্ট এশিয়া সম্পর্কে। আমি পরবর্তীতে একটা বই লিখলাম এই ওনার এই ঘটনার 3 বছর পরে। বইটার নাম ছিল মিয়ানমার জিওপলিটিক্স এর রেসের ঘোড়া। তো সেই বইটা আমি ওনাকে চ্যালেঞ্জ করলাম যে আপনি এই কথাটা কোথায় পাইছেন আমাকে জানান, আমি মিয়ানমার সম্পর্কে আদ্যপন্ত যা জানি আমি লিখলাম। সেটা বাংলাদেশের ইতিহাসে আর কেউ মিয়ানমার সম্পর্কে এত ডিটেলে লেখে নেই। ওই ডিটেলটা লিখে তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার যদি কোনো সূত্র থাকে সূত্রটা আমাকে একটু জানান, না জানালে আপনার কর্তব্য হবে আপনার পাঠকের কাছে মাপ চেয়ে নেওয়া। যাই হোক, এইটা যে প্রতিষ্ঠানটি এই ধরনের লোকদেরকে পুষতেছে, সেই প্রতিষ্ঠানটির কাজ হচ্ছে বাংলাদেশের কতগুলো বিশেষ বিষয়কে ইস্যু বানিয়ে সেই ইস্যুগুলোকে সামনে এনে ইতিহাস বিকৃতি করে নতুন করে মন গড়া যে ইতিহাসটি, সেই ইতিহাস পাবলিকের ভেতরে প্রচার করা। যেমন ধরুন যে একটা ন্যারেটিভ রাজাকারকে সহনীয় করে তোলা, হ্যাঁ,
আমরা একটা জিনিস জানি বরাবর আমাদের সিনেমা, নাটক, গল্প, উপন্যাস পড়ে, যে রাজাকার মানে হচ্ছে ক্লিন শেভড কেউ না। রাজাকার মানে তার কিছু দাঁড়িয়ে আছে, মাথায় টুপি পরে, পাঞ্জাবি পায়জামা পরে, সেটা 71 সালের যে গেট আপটা, সেই গেট আপটার কথা আমরা বলছি। এখন ধরুন ওই রাজাকার মেন্টালিটির যে ব্যক্তিটি 2026 সালে এসে এই সমাজে বসবাস করছেন, সে তো দাঁড়িয়ে নাও থাকতে পারে, তার পরনে হয়তো স্যুট প্যান্ট থাকতে পারে, তাই না? কিন্তু এই যে স্যুট প্যান্ট থাকতে পারে তার পরনে, এইটাকে যদি আপনি মনে করেন যে এটা হলো শাশ্বত, এটা অরিজিনাল ন্যারেটিভ, তাহলে এই টাইপের গেট আপের যে ব্যক্তিটি 71 সালে নাই, সে রাজাকার নয়। 71 সালে যে ব্যক্তিটিকে রাজাকার বলা হচ্ছে, ওরা আসলে রাজাকার নয়। এরকম একটি ন্যারেটিভ চালু করার চেষ্টা করা হচ্ছে এই লেখকদের মধ্যে, যে দাড়ি টুপি পরেশগার লোক, পাকিস্তানের পক্ষে থাকা লোক, এরা রাজাকার। রাজাকার বলে যাদেরকে চিহ্নিত করা হয়, তারা আসলে এরকম ঢালাও ভাবে চিহ্নিত করার কোনো সুযোগ নেই। এটা হলো নতুন একটা ন্যারেটিভ। আরেকটা ন্যারেটিভ হচ্ছে যে যারা রাজাকারি করেছিল, আল বদর, আল শামস ছিল, তারা পাকিস্তানের শাসকদের কিছু অংশের ধমকে হোক, তাদেরকে মারির ভয়ে হোক, তারা এই কাজটি করেছে। সেটার জন্য এত বছর পরে, 54 বছর পর দেশকে বিভাজন করার কোনো মানে হয় না। দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের উভয়কেই এক জায়গায় চলে আসতে হবে এবং এক লাইনে এক সুরে গান গাইতে হবে। এটা হচ্ছে অ্যাকোমোলেশন থিওরি। তো এরকম 2-3টা থিওরি নিয়ে এই প্রতিষ্ঠানটি মাঠে নেমেছে এবং তার ভাড়াটে এই ছাউপনা গুলাকে, ভাড়াটে সারমেয় গুলাকে, ছাউপনা গুলাকে মাঠে নামিয়ে দিয়েছে। এরা এখন ঘেউ 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 করে বেড়াচ্ছে, আমরা সেই ঘেউ ঘেউ গুলো শুনছি। এই তো চপস। তো এই যে এই মিথ্যা রাজত্ব, আপনি যার কথা বললেন তাকেও চিনি, ব্যক্তিগত পরিচয় নাই, চিনি। আমার এইসব লেখাপড়ার আগ্রহ জন্মে না, আসলে আগ্রহ জন্মে না কেন, আমার কেন জানি আগে থেকেই মনে হয় এই লেখা মনে বানান গল্প, বুঝছেন? এই জন্য আমার পড়তে ইচ্ছে না। কিন্তু যেহেতু আমি একটা প্ল্যাটফর্ম চালাই, এই জন্য আমার পড়তে হয়, বিশেষ করে বাংলাদেশ কেন্দ্রিক, আর যারা নিয়ে আমরা আলোচনা করছি তার লেখা। কারণ তিনি অসংখ্য মিথ্যাচার করেছেন। সিরাজ শিকদারকে নিয়ে যে লাল সন্ত্রাস বই লিখেছেন, সেখানে তিনি মিথ্যাচার করেছেন। তারপর ঈদ সংখ্যায়, ওই পত্রিকার ঈদ সংখ্যায় 2000 কত সালে নিয়ে জাসদকে নিয়ে একটি লেখা লিখেছিলেন, সেখানে চরম মিথ্যাচার করেছেন। জাসদের উত্থান পতন বইয়ে চরম মিথ্যাচার করেছেন। আওয়ামী লীগ নিয়ে যে বই, সেগুলো সবগুলোতে তিনি মিথ্যাচার করেছেন। এবং কারো সঙ্গে কথা না বলেই বলছেন যে আমি মঞ্জুলকের বক্তব্য এইটা, আর মঞ্জুলক তো নাই, ঠিক আছে? কিংবা মঞ্জুলক না, ধরেন মনে করেন আপনি গাপ্পার চৌধুরীর মেয়ে বলছেন, গাপ্পার চৌধুরীর মেয়ের সাথে জীবনে উনি কথা বলছেন না। এই যে মিথ্যাচার, চরম মিথ্যাচার, এই মিথ্যা বয়ান তৈরি করে, বিভ্রান্ত করে কোথায় নিয়ে যেতে চান তারা আসলে? যেমন ধরুন যে আপনি যদি বলেন, আপনি এটা লেখার ভিতরে সচিবালয়ের একটি ঘটনা উল্লেখ করে যদি আপনি বলেন আমার সোর্স আমাকে জানায়, সেইটি কিন্তু বেশি গ্রহণযোগ্য হয়। আর যদি আপনি বলেন যে বইয়ের কাগজ বা সমকাল, অমুক দিনের সমকাল জানিয়েছে যে এই এই এই, তাহলে এটা পাবলিক মনে করবো আপনি পত্রিকা থেকে নিছেন। এটা তো আমরাও পাই, আপনি পত্রিকা থেকে ইনফরমেশন পাইছেন। কিন্তু যদি আপনি বলেন যে আমার ব্যক্তিগত সোর্স, আমার গোপন সোর্স থেকে আমি জানতে পারি যে সেক্রেটারিয়েটে এই ঘটনা ঘটছে, তাহলে ওইটার একটা গুরুত্ব বাড়ে, ওজন বাড়ে। তো এরা হচ্ছে এইরকম মিথ্যাচার গুলো করে টেকনিক্যালি, তাদের সোর্স, তাদের নাম না উল্লেখ করে সেই সোর্সের কথা উল্লেখ করে, অমুক ভাবে জানতে পারলাম বা জানা যায়। আর একটা বদমাইশি আছে, সেটা হলো যে জানা গেছে। কোত্থেকে জানা গেছে এটা বলবে না, খালি লিখবে জানা গেছে, জানা গেছে। তারপরে সর্বশেষ যে বদমাইশিটা, সেটা হলো অভিজ্ঞ মহল। অভিজ্ঞ মহল, অভিজ্ঞ মহল মনে করে যে এই ব্যাপারে এটা করা উচিত। তো এখন এই ভদ্রলোকের পেছনে কেউ লাগে না কি জন্য, যে আপনি যদি চোরকে তাড়া করেন, আপনার তাকে ধরা পর্যন্ত আপনাকে দৌড়াইতে হবে, তাই তো? আপনাকে চোরের সঙ্গে সঙ্গে কিন্তু আগান বাগান বিভিন্ন জায়গা দিয়ে, অসমতল জায়গা দিয়ে, কাদা পানি, শুকনো কাঁটাতার, এইসব জায়গা দিয়ে দৌড়াতে হবে আপনাকে।
তো আপনি এই পরিশ্রমটা মেনে নেবেন কিনা, তাকে ধরার জন্য আপনি এই পরিশ্রমটা মেনে নেবেন কিনা, এটা হলো প্রশ্ন। তো অধিকাংশ মানুষ এটা করতে চায় না, যে আরেকজনকে এক্সপ্লোজ করার জন্য তার পেছনে ছুটে, তার পেছনে শ্রম দিয়ে টাকা ব্যয় করে এই কষ্টটা কেউ করতে চায় না। আপনি যেমন ধরুন যে তার যে লাল সন্ত্রাস বইটা, এইটা পাবলিশড হওয়ার পরপরই যে হুমায়ুন সাহেবের যে স্ত্রী, হুমায়ুন সাহেবের হত্যাকাণ্ড, অধ্যাপক হুমায়ুনের হত্যাকাণ্ড নিয়ে যে তার যে প্রধান যে অধ্যায়টা, যে সেখানে তারা শেয়ার শিকদার কেন মারলো, তাকে কি জন্য মারলো, তিনি যে বয়ানটা ওখানে হাজির করলেন, সেই বয়ানটা উনি হাজির করেছেন, বলেছেন যে রেবু আপা, হুমায়ুন কবিরের প্রাক্তন স্ত্রী, যিনি পরবর্তীতে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী হয়েছিলেন, তো শামসুন্নাহার হলের প্রভোস্ট ছিলেন, হল টিউটর ছিলেন। আমার সামনে আছে এই লেখাটা সম্পর্কে বলেন। তো এখন এই ভদ্র মহিলা সরাসরি এই লেখাটা, এই বইয়ের লেখাটা চ্যালেঞ্জ করেছিলেন, বলেছিলেন যে উনি আমার কাছ থেকে সাক্ষাৎকারে যা বলেছি আমি, সেটার সম্পূর্ণ উল্টোটা লিখেছেন তিনি সাক্ষাৎকার যেটি নিয়েছেন, আমি যা বলেছি সেই কথাগুলোকে তিনি ঘুরিয়ে পেঁচিয়ে তার মতো করে লিখেছেন, তিনি মিথ্যাবাদী, এইটা তিনি প্রকাশ করে দিয়েছিলেন। তার মেয়ে, ভদ্রমহিলার মেয়ে, এটা নিয়ে ফেসবুকে বড় বড় পোস্ট দিয়েছে। হ্যাঁ, এরপরে শেয়ার শিকদারের যে দুইটা সংগঠন আছে, গণসংগঠন শেয়ার শিকদারের রাজনীতিকে আপহোল্ড করে, সেই গণসংগঠনের পক্ষ থেকে বড় বড় লেখা দিয়ে প্রতিবাদ করা হয়েছে তার লেখা। কিন্তু উনি কোনো বিষয়টাকে রিজয়েন্ডার হিসাবে নেন নাই, কোনো বিষয়টাকে উনি ওনার সংশোধন করার মানসিকতা থেকে নেন নাই। ওনার বই যা ছিল তাই আছে, সেই ভুল তথ্য, ভুল ইতিহাস, ভুল ন্যারেটিভ সেইভাবেই পড়ে আছে। তো এখন ঘটনা হলো যে আপনি যদি নির্লজ্জ হন, দুই কান কাটা হন এবং নির্লজ্জ হন, তাহলে তো আপনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটবেন। আপনাকে কেউ শুয়োরের বাচ্চা বলে গালি দিল না, কুত্তার বাচ্চা বলে গালি দিল, আপনি সেগুলোকে গায়ে মাখবেন না, তাই না? তো ওনার অবস্থা হচ্ছে এরকম, যে এত সমালোচনা এসছে বইটা নিয়ে, ওনার প্রত্যেকটা লেখা নিয়ে সমালোচনা এসছে, প্রত্যেকটা লেখা নিয়ে পাবলিক কাউন্টার করেছে, প্রত্যেকটা লেখা নিয়ে পাবলিক দ্বিমত জানিয়েছে, এবং কোন জায়গাটায় উনি ভুল করেছেন সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। হয়রাজ উনি ওগুলো কিন্তু আমলে নেননি। তার মানে উনি নিজেকে দাম্ভিকতার পরিচয় দিয়েছেন। উনি যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন, সেই প্রতিষ্ঠান বাংলাদেশে একটা বড় পাওয়ারফুল প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মালিক ডাইরেক্ট বলতে পারে যে আমি হাসিনা রেজিম ধ্বংস করার জন্য চেষ্টা করেছি। হ্যাঁ, তো সুতরাং সেখানে উনি নিজেকে তো হাতির পাঁচ পাওয়ালা দেখেছেন। হ্যাঁ, উনি সাপের পা দেখেছেন, হাতির পাঁচ পা দেখেছেন, বিশাল বিশাল ঘটনা ঘটেছেন। উনি এখন মানুষকে আর মানুষ বলে মনে গণ্য করেন। হ্যাঁ, ভেঙচি কেটে কেটে কথা বলে। উনার আসলে দাঁত ভাঙা একটাই জবাব হতে পারে, সেটি হলো যে ব্যক্তিটি আপনার লজিক বুঝবে না, যুক্তি বুঝবে না, কোনো আলোচনার ভাষা বুঝবে না, সেই ব্যক্তির ভাষা বোঝানোর একটাই উপায়, সেটি হলো তার ঘাট ধরে ওটি বোঝানো, অথবা তাকে টোটালি সমাজ থেকে বয়কট করার মতন অবস্থা সৃষ্টি করা। ঘাড় মটকে দেওয়া যায় না। হ্যাঁ, ঘাড় মটকে দেওয়া উচিত। ঘাড় মটকে দিলে তো আর লেখা যাবে না, ঘাড় একটু বাঁকা করে দিলে তো, তাহলে তো আর লেখার সুযোগ নাই। এই যে মিথ্যাচার, মিথ্যা বয়ান তৈরি করে আমাদের নতুন প্রজন্মকে, তিনি যে লেখা গতকালকে লিখলেন, তাতে তিনি যে ভাষায় কথা বলছেন, এই প্যারা নিয়ে কয়েকটা প্যারা নিয়ে কথা বলতেই হয়। নিচ থেকে আসি কয়েকটা প্যারা নিয়ে। প্রথমত হলো একটা বিষয় হলো যে মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বলছেন ষড়যন্ত্র তত্ত্ব নতুন নয়। 1971 সালের কথা আমরা জানি, পাকিস্তান ভেঙে গেল, জন্ম হলো বাংলাদেশের, মাঝে অনেক রক্ত জ্বললো, কেন এমন হলো, একানো আছে ষড়যন্ত্র তত্ত্ব। পাকিস্তান তো সোনার দেশ ছিল, দুধ আর মধুর নহর বয়ে চলতো। পাকিস্তানের শত্রুদের এটি সহ্য হয়নি। সোভিয়েত ইউনিয়ন তার ভূরাজনৈতিক স্বার্থে ভারতকে দিয়ে পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানিয়ে দিয়েছে। এই দেশের মানুষ যে স্বাধীনতাকামী মানুষ যে স্বাধীনতার জন্য লড়াই করলো, সেটাকে তিনি একদম মানে তুড়ি মেরে উড়িয়ে দিলেন লেখাতে। ষড়যন্ত্র তত্ত্ব, তিনি জুলাইকে প্রতিষ্ঠিত করার জন্য 71-কেও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আসলেন। এটা হচ্ছে কি যে এটা একটা লজিকের মধ্যে পড়ে, যে আপনি
আপনি যদি আপনার বাবাকে অস্বীকার করেন, আপনি প্রথমে কাকে অপমান করেন? আপনি আপনার মাকে অপমান করেন। হুম। আপনি আপনার পিতৃত্বকে অস্বীকার করা মানে হচ্ছে আপনার মাকে অপমান করা। অপমান করা। তো আপনি যখন আপনার জন্ম ঘটনা, স্বাধীনতা, ৭১, মুক্তিযুদ্ধ, সেইটাকে যখন আপনি কালিমালিপ্ত করতে চান বা অস্বীকার করতে চান, প্রথমত আপনি আপনার জন্ম ইতিহাসকে বিকৃত করতে চান, মানে আপনার মাকে আপনি দর্শিতা বানাতে চান এবং চরিত্রহীন বানাতে চান। তারপরে হচ্ছে অন্যান্য বিষয়গুলো আসে। এই নিয়ে প্রশ্ন করা, ৭১ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা, আপনি যে কোনো বিষয় নিয়ে পৃথিবীর প্রশ্ন উঠতেই পারে। আপনার যুক্তির প্রশ্নে পৃথিবীর যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমি বলছি সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আপনি এটা নিয়ে প্রশ্ন করতেই পারেন যে না, সূর্য ঘোরে, তাই না? আমি বলছি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির থেকে বেশি, বা পৃথিবী থেকে মানে চাঁদের দূরত্ব এত হাজার মাইল, এত লক্ষ মাইল। আপনি এটা প্রশ্ন করতেই পারেন যে এটা কেমনে পাইছেন, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু আপনি যে জমিনের উপর দাঁড়িয়ে আছেন, সেই জমিনটির নাম ছিল একসময় পাকিস্তান। সেইটি যে ঘটনাবলীর কারণে, যে আপনার গুণগত পরিবর্তন এবং কৌশলগত, গুণগত এবং পরিমাণগত, রূপকগত পরিবর্তনের ফলে এই দেশটি বাংলাদেশ হলো, ভূখণ্ডটি, আপনি সেই সৃষ্টির ইতিহাসকে যদি অস্বীকার করেন বা বিকৃত করেন, তাহলে আপনি একটি জারজ সন্তান। একদম। আপনি আপনার জন্ম সৃষ্টিকেই অস্বীকার করছেন, আপনার জন্মদাতা, আপনার গর্ভধারিণী, আপনি দুজনকেই অস্বীকার করছেন। তার মানে আপনি জারজ। পরিষ্কার মহিউদ্দিন এই লেখা লিখে রীতিমতো নিজে যে জারজ, এটা বারবার তিনি প্রমাণ করেছেন। এর আগে আরেকটা লেখা নিয়ে নিশ্চয়ই আপনার মনে আছে, আমরা কথা বলেছিলাম, এবং তিনি বারবার এই কাজটা করছেন। পেইড, তাকে বলা হয় পেইড, ফরমাইশি লেখক, আমি এই শব্দটা ভুলে গেছিলাম। ফরমাইশি লেখক, কেউ বলেন পেইড লেখক, কেউ বলেন ডলার, কেউ নিজের মতো করে ইতিহাস বয়ান তৈরি করেন, নতুন বয়ান তৈরি করেন। তাকে তৈরি করা হয়েছে নতুন বয়ান তৈরি করার জন্য। তিনি লেখক হিসেবে কবে আবির্ভূত হইলেন? কোন জনের লেখক ছিলেন তিনি? বিপুল, এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা হলো যে আপনি ধরেন সবসময় আলোচনায় থাকতে চান, তাহলে আপনি কি কথা বলবেন? আর্জেন্টিনা আর ক্যাবো ভার্দে কালকে ম্যাচ হলো, আর আর্জেন্টিনা ৩-২ গোলে জিতেছে, এটা নিয়ে বললে তো আপনি আলোচনায় থাকবেন না। কারণ এই সেম কথা ১,০০০ জন, ১ লাখ জন বলেছে, ১ লাখ স্ট্যাটাস কিন্তু এসছে এরকম। আপনি আলোচনায় থাকবেন না। আপনি আলোচনায় কখন থাকবেন? মেসি একটা বুয়া গোল দিচ্ছে, মেসি গোল দেওয়ার পরে মেসি বা অমুক ম্যাচে মেসির পেনাল্টি দিছে, কারণ মেসি ওই রেফারিরে $20 লাখ দিছে, এরপরে পেনাল্টি দিচ্ছে। এইটা যদি আপনি বলেন, তাহলে কিন্তু আপনি আলোচনায় থাকবেন। অর্থাৎ যে কোনো সাধারণ বিষয়টাকে অসাধারণ ভাবে হাজির করা বা চমক সৃষ্টি করা, সেই চমক সৃষ্টি করে মিথ্যা সত্য দিয়ে মিলিয়ে চমক সৃষ্টি করার যে কাজটা, সেটা যদি আপনি সবসময় করতে থাকেন, তার মানে হচ্ছে আপনি আলোচনায় থাকলেন, মানুষের আলোচনায় থাকলেন। একটা গল্প বলি এই নিয়ে। আইএস জোহর নামে এক পরিচালক ছিলেন বোম্বেতে, ইন্দিরা গান্ধীর আমলে। তো ওনার ছবি একটাও হিট করতো না, ফ্লপ। তো ফ্লপ করতে করতে এমন অবস্থা হলো, উনি লস করা শুরু করলেন এবং কোনো প্রডিউসার ওনাকে আর টাকা দেয় না, ছবি করতে পারে না। ওই সময় হঠাৎ করে উনি আলোচনায় থাকার জন্য একদিন বলে বসলেন, আমাকে মানুষ বলে যে আমি হোটেলে মেয়েদেরকে নিয়ে ফুর্তি করি। কি ফুর্তি করব? ভারতে কি ধর্ষণযোগ্যা কোনো মেয়ে আছে? ধর্ষণযোগ্যা, কথাটা খেয়াল করবেন। অর্থাৎ ধর্ষণ করার মতন এরকম দারুণ সুন্দরী, যা দেখলে দর্শন করতে ইচ্ছা করে, হ্যাঁ, বা নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করা যায় না, এরকম মারাত্মক সুন্দরী কিন্তু ভারতে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে পুরো ফিল্মি পাড়া নড়ে চড়ে উঠলো, মানে নিন্দার বন্যা বয়ে গেল। সবাই মিলে তাকে গালাগালি, কুৎসিত
গালাগালি নিন্দা করা শুরু করলো, তখন তো সোশ্যাল মিডিয়া নাই, পত্রপত্রিকা গালাগালি হলো, এই খবর চলে গেল খোদ ইন্দিরা গান্ধীর কাছে, এবং ইন্দিরা গান্ধী সংক্ষুব্ধ হলেন, হওয়ার পর তার রুচি নিয়ে প্রশ্ন তুললেন, তোলার পর তাকে গ্রেপ্তার করা হলো, তার কয়েক মাস জেলও হয়েছে, এবং জেলে যেয়ে তিনি স্বীকার করলেন যে তিনি শুধুমাত্র চমক সৃষ্টি করার জন্য এই শব্দটি জনপ্রিয় হওয়ার জন্য, জনপ্রিয় হওয়ার জন্য, আলোচনা থাকার জন্য। তো এই ধরনের এই যে অন্তঃসার শূন্য, জ্ঞান শূন্য বা পাণ্ডিত্য শূন্য যে মানুষগুলো, এরা আলোচনায় থাকার জন্য এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলছে, আরো বলবে, অর্থাৎ আপনাকে চমকে দেওয়া। আপনি এখন আর বেলি ফুলের গন্ধ ভাল লাগছে না, গোলাপের গন্ধ ভাল লাগছে না, আপনাকে কি দিয়ে গন্ধ দিতে হবে? আপনাকে পেট্রোলের গন্ধ দিতে হবে। একেবারে ফুলের কমপ্লিটলি আলাদা একটা ডিভাইস, পেট্রোলের গন্ধ আপনাকে দিতে হবে। আপনি তখন হঠাৎ করে পেট্রোলের গন্ধ আপনার ভালো লাগা শুরু হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় যে তারা সমাজে প্রতিষ্ঠা পেতে চায়, সমাজে নাম করা হতে চায়, কেউ কেটা হতে চায়, তারা মনে করতে চায় তাদেরকে নিয়ে ইতিহাস কথা বলুক। সেই জন্য নর্মাল কোনো কথাবার্তা বললে তো হবে না, কথা বলতে হবে অ্যাবনর্মাল কথাবার্তা এবং বিকৃতি কথাবার্তা। সেটা মহা উদ্যমে তিনি চালিয়ে যাচ্ছেন, এবং তার প্রতিষ্ঠান এ ব্যাপারে তাকে পেছনে বাহবা দিচ্ছে, হাততালি দিচ্ছে।